নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল অশরীরী আড্ডায়, যেখানে আমরা প্রতি মঙ্গল ও শনিবার আপনাদের জন্য নিয়ে আসি এক রোমহর্ষক ভৌতিক কাহিনী। গত মঙ্গলবার এবং শনিবারের ভিডিওতে এত পরিমাণ ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে অশরীরী আড্ডার তৃতীয় এপিসোড, রক্ত রহস্য। আর অবশ্যই আজকে বাঙালির একটা বড় উৎসব বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর জানাই প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। চলুন তাহলে গল্পের দিকে এগোনো যাক। এই গল্পের শুরু মেদিনীপুর জেলার এক স্কুল বাড়ি থেকে। এই স্কুল বাড়ি দিনে তো স্বাভাবিক থাকে, তবে রাত থেকে শুরু হয় বিভিন্ন ভৌতিক ঘটনা, যার ব্যাখ্যা পাওয়া গেছে সেই স্কুল বাড়ির আশেপাশে থাকা প্রতিবেশীদের কাছ থেকে। সেই প্রতিবেশীদের কেউ জানিয়েছে স্কুলে আগুন জ্বলার শব্দ পাওয়া যায়, কেউ পুড়ে মারা যাচ্ছে তার চিৎকারের শব্দ পাওয়া যায়। কেউ কেউ আবার এও জানিয়েছে যে স্কুলের ব্যালকনি থেকে রক্ত পড়তে দেখা যায় মাঝরাতে। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে যে স্কুলে বহু বছর আগে কোন এক সময় আগুন লেগেছিল, তবে কেউ মারা গেছে বলে তারা জানতো না। যদি কেউ নাই মারা যায় তাহলে কেন এরকম ঘটনা ঘটে রাতের বেলা? তবে এসব নিয়ে তদন্ত হয়েছে বহুবার, তবে কিছু পায়নি পুলিশ। এমনকি অনেক তন্ত্র সাধনারও সাহায্য নেওয়া হয়েছে, তবে কোনো কিছুতেই লাভ হয়নি। কিছুই জানা যায়নি কি হয়েছিল স্কুল বাড়িতে, কি দেখা যায়, কেনই বা আদেও ওই সব কিছু সত্যি কিনা বা পুরোটাই মনের ভুল কিনা, কিছুই জানা যায়নি। তবে তদন্ত করতে গিয়ে কিছু জিনিস পাওয়া গেছে যে স্কুলে যে আগুনটি লেগেছিল সেটি ছিল অস্বাভাবিক। এরকম কোনো আগুন লাগার কথা সেখানে ছিল না। এছাড়াও গ্রাম থেকে প্রতি পূর্ণিমাতে একটি করে তরুণ ছেলে হারিয়ে যাওয়ার রিপোর্ট থানায় জমা পড়েছে, যাদের বয়স 18 থেকে 20 বছরের আশেপাশে। তাই গ্রামের ছেলেপিলেরা এখন একটু ভয় ভয়ে থাকে। যদিও এখানে কেউ রাতের বেলা তদন্ত করতে যেতে পারেনি, কারণ যখনই রাতের বেলা তদন্ত করতে যাওয়ার চেষ্টা করা হয়েছে কোনো না কোনো বাধা বিপত্তি হয়েছে। তাই বেশিরভাগ তদন্তই দিনের বেলা হয়েছে এবং স্বাভাবিকভাবেই দিনে এই স্কুল বাড়িতে কিছুই দেখা যায়নি। তবে মানুষজনেরা যা দেখেছিল তা নিছকই মনের ভুল ছিল না, কিংবা তারা পুরোটাই যে সাজিয়ে বলছে তা নয়, কারণ তাদের কোথাও না কোথাও গিয়ে বক্তব্যে মিল ছিল একটা, যে সমস্ত ঘটনাটাই কোনো আগুন লাগা কেন্দ্রিক, কিংবা সেই রক্ত গড়িয়ে পড়া, সবই কোথাও না কোথাও গিয়ে কানেক্টেড ছিল। তবে এখন সেই স্কুল বাড়ি বন্ধ পড়ে আছে, সেখানে এখন পড়াশোনা হয় না বললেই চলে, এবং স্কুল বাড়ির বয়স প্রায় 300 বছরের উপরে। তালা ঝোলানো রয়েছে সেই স্কুল বাড়ির বড় গেটে। তবে মানুষজনদের মতে এই স্কুল বাড়ি আগে থেকে এরকম ছিল না। সেই স্কুল বাড়িতে আগে প্রায় 500রও বেশি স্টুডেন্ট পড়াশোনা করতে যেত। ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি সেখানে পড়ানো হতো, অর্থাৎ এক প্রকার প্রাথমিক বিদ্যালয় ছিল। তবে হঠাৎই 10 থেকে 12 বছরের মধ্যে স্কুল বাড়ির অবস্থা কিছুটা এরকম হয়ে পড়লো, যেখানে আর পড়াশোনা হয় না। একটা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে স্কুল বাড়িটা, যার গেটে একটা বড় তালা ঝুলছে, আর যেখান দিয়ে বিভিন্ন আজব আজব ঘটনা দেখতে পায় মানুষ রাতের বেলা। গ্রামে পুলিশের পরে পুলিশ চেঞ্জ হয়েছে, তবে এই রহস্যের ঠিকানা কেউ করতে পারেনি। এরকমই একদিন গ্রামে আসে নিলয় বাবু, নতুন হেড অফিসার। গ্রামের মানুষের কথাবার্তা আর গ্রাম থেকে প্রতি পূর্ণিমায় একটি করে তরুণ ছেলে উধাও হয়ে যাওয়ার কেস ফাইল তার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। সে এই রহস্যের জালভেদ করার জন্য তৎপর হয়ে ওঠে, আর তাই একদমই সময় নষ্ট না করে পোস্টিংয়ের প্রথম দিনে গ্রামের লোকজনদের সাথে কথা বলতে যায়। কি হয়েছিল সেই স্কুলে, কিরকম দৃশ্য তারা দেখতে পায়, আর কোথায় বা যায় ছেলেগুলো, এসবই
সে জানতে গেছিল গ্রামেরই লোকদের কাছ থেকে। গ্রামের লোকদের কাছ থেকে সে বিশেষ কিছু জানতে পারে না। তাই তার মনে হয় যে একবার স্কুল বাড়িতে গিয়ে দেখতে হবে যে সেখানে কি হয়, আসলে কি আছে সেখানে। কিন্তু রাতের বেলা সেখানে তদন্ত করতে যাওয়া বিভিন্ন বাধা বিপত্তি পড়ে, সেটাও সে জানতো। তাই জন্য সে প্রথমে সকালেই গেল সেই স্কুল বাড়িতে তদন্ত করতে। গোটা স্কুল তদন্ত করার পর সে দেখতে পায় স্কুলে 3টি দরজায় তালা মারা আছে, যা বহুদিন ধরে খোলা হয় না। এছাড়া সেরকম কিছু লক্ষ্য করতে পারে না নিলয়বাবু। দিন থাকতে থাকতেই সে বেরিয়ে আসে স্কুল বাড়ি ছেড়ে এবং মনে মনে ঠিক করে নেয় যে সে আগামীকাল ওই 3টে দরজার তালা ভাঙবে এবং তার ভিতরে কি আছে তা দেখবে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে হয়তো ওই 3টে ঘরের ভিতরেই এই অজানা রহস্যের কিছু লুকানো আছে। তবে কেউ ওই 3টে দরজার তালা আজ অব্দি ভাঙতে পারেনি, কারণ এর আগেও বহুজন তদন্ত করতে এসেছিল। তবে সেই তালা ভাঙা কারুর পক্ষেই সম্ভব হয়নি। তাই তার কাছে এই তালা ভাঙা অসম্ভব হলেও তার মধ্যে একটা বিশ্বাস ছিল। নিলয়বাবু প্রাণপণে এই রহস্যের জাল ভেদ করতে একদম তৈরি ছিলেন। পরের দিন নিলয়বাবু প্রস্তুতির সঙ্গে সেই স্কুল বাড়িতে যায়। গিয়ে তালা ভাঙার চেষ্টা করতেও তালা ভাঙে না। যখন সে ব্যর্থ হয়ে ফিরে আসতে যায়, তখন নিজে থেকেই তালাটি খুলে মাটিতে পড়ে যায়। নিলয়বাবু দেখে একটু অবাক হয়ে যায়। তবে সে তার তদন্ত থামায়নি, সেই ঘরে যায় এবং সেখানে স্কুলের যাবতীয় কাগজপত্র, ফাইলস সব ছিল। সেই ঘর থেকে সেমন কিছু উদ্ধার করতে পারেনি নিলয়বাবু। তবে বেরোবার সময় দরজার পাশে পোতা একটি পেরেকে দেখে 2টো চাবি ঝুলছে, যে 2টো চাবি সেই 2টি ঘরের ছিল, যে 2টি ঘরের তালা মারা ছিল। নিলয়বাবু এক ফোঁটা দেরি করে না, ওই 2টি চাবি নিয়ে সঙ্গে সঙ্গে তিনি ওই 2টি ঘর খোলার ব্যবস্থা করেন এবং খুলতেই প্রথম ঘরে তিনি দেখতে পান যে একটা মাত্র চেয়ার পড়ে আছে সেই ঘরে এবং চারিদিকে কিচ্ছু নেই। আর দ্বিতীয় ঘরে ঢুকতে তিনি একটু অবাক হয়ে যায় এবং ওই ঘরে যেতেই তার গা একটু ভারী হয়ে যায়। সে দেখে সেখানে আগুন লেগে থাকা ছাপ রয়েছে আর রক্তেরও প্রচুর দাগ রয়েছে, যা শুকিয়ে চলটা পড়ে গেছে দেওয়ালে। সেদিন অনেকটা বেলা হয়ে গেছিল, তাই নিলয়বাবু ফেরার পরিকল্পনা করে। তবে দরজাগুলো সে খুলেই বেড়ায় আর ভেবে রেখে যায় যে পরের দিন আবার আসবে। তবে পরের দিন আসতেই নিলয়বাবু দেখে এক অন্যরকম ঘটনা। দরজাগুলিতে আবার তালা মারা ছিল এবং যে চাবির গোছাটাতে সে তার পকেটে করে বাড়ি নিয়ে গেছিল, সেই চাবির গোছাটাও তার কাছে ছিল না। এবং স্বাভাবিকভাবেই যে ঘর থেকে সে চাবিটা পেয়েছিল সেই ঘরেও তালা মারা ছিল। তবে সেই ঘরের সামনে যেতেই সে যখন এসব পর্যবেক্ষণ করতে লাগলো, তখনই আবার তালাটা আগের মতো করেই মাটিতে পড়ে গেল আর সেই দরজা খুলে গেল আর একই জায়গায় সেই চাবিটাও বসানো ছিল। নিলয়বাবু এই জিনিসগুলো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলেন না। তারও মনে হয়েছিল যেখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। তবে তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিলয়বাবু নিজের তদন্তের উপর আরও বেশি করে ফোকাস করে, কারণ তার কাছে এই রহস্যের পর্দা ভেদ করাটাই ছিল আসল কাজ। নিলয়বাবু আবার সেই চাবি নিয়ে সেই 2টি ঘরের দরজা আবার খুলে দেখে, কিন্তু সেখানে কোনো পরিবর্তন হয় না, যা ছিল সব আগের মতোই ছিল। তবে নিলয়বাবু সেদিনকে এই সমস্ত কিছু করতে সন্ধে হয়ে গেছিল আর নিলয়বাবু জানতো যে সেখানে রাতের বেলা কেউ থাকতে পারে না। তাই সেও ভেবেছিল হয়তো সে রাতে থাকতে পারবে না। তবে সে যখন বেরোতে যায়, নিজে থেকেই সেই স্কুল বাড়ির বড় দরজা আটকে যায়, যা খোলা সম্ভব হয়নি নিলয়বাবুর পক্ষে। তাই সেই রাতটা তাকে স্কুল বাড়িতেই কাটাতে হতো, সেটা জেনে গেছিল নিলয়বাবু। তবে নিলয়বাবু ভয় না পেয়ে এটাকেই তার সুযোগ বলে মেনে নেয়, কারণ একমাত্র এই স্কুল বাড়ির ঘটনা সম্পর্কে রাতের বেলাই জানা যাবে, কারণ প্রতিবেশীরা তাদের জানিয়েছিল যে রাতেই এই স্থানে বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা ঘটে। তাই সে প্রায় নিজে একটু প্রস্তুতি করে নিয়েছিল এই সবের জন্য। তবে যা সে দেখেছিল, যা সে দেখতে যাচ্ছিল, তা তার কাছে অস্বাভাবিক ছিল। নিলয়বাবু কিছুক্ষণ থাকার পর যখন রাতের অন্ধকার আরও বেড়ে যায়, তখন উপরের সেই ঘরটি থেকে একটা চিৎকারের আওয়াজ পায়
আর দাউ দাউ করে আগুন জ্বলছে এরকম একটি শব্দ পায়। নিলয়বাবু শুনতেই ছুটে যায় সেই ঘরে, আর যা দেখে তার চোখ বিশ্বাস করতে চায় না। সে দেখে সেই ঘরে আগুনে জ্বলে যাচ্ছে একটা ছেলে, আর খুব চিৎকার করছে, আর চোখের পলক ফেলতেই সবকিছু শূন্য হয়ে যায়, আর কিচ্ছু দেখতে পায় না সে, না সেই আগুন, না সেই ছেলেটিকে, এমনকি ঘরে তালা পড়া অবস্থায় সে দেখে। সে নিজের চাবিটা দিয়ে তালা খুলতে যায়, কিন্তু তালা খোলে না। অবাক করে দেয় এই ঘটনা নিলয়বাবুকে। একটি ঘটনা শেষ হতেই নিলয়বাবু আবার একটি আওয়াজ পায়, যা আসছিল নিচের সেই তালা দেওয়া ঘরটি থেকে, যেখানে চাকু চালানোর শব্দ পাওয়া যাচ্ছিল। নিলয়বাবু ছুটে সেই ঘরে যায়, কিন্তু ঘরের সামনে যেতেই নিলয়বাবু ভয় পেয়ে যায়। দেখে কোন একটা ছেলেকে সেই চেয়ারের মধ্যে বসিয়ে ওই আগুনে পোড়া ছেলেটি তাকে হত্যা করছে, এবং তার সারা শরীর বেয়ে রক্ত বেরিয়ে আসছে, যা সেই স্কুলের ব্যালকনি দিয়ে গড়িয়ে পড়ছিল মাটিতে। নিলয়বাবু মনে মনে ভয় পেয়ে যায়, এবং পালাতে চেষ্টা করতেই ওই ছেলেটি তার দিকে এগিয়ে আসে এবং তাকে পিছন দিয়ে চেপে ধরে। নিলয়বাবুর প্রাণ যেতে থাকে, নিলয়বাবু অজ্ঞান হয়ে যায়, এবং যখন তার জ্ঞান আসে ততক্ষণে সকাল হয়ে গেছে, আর নিজেকে তার বাড়ির খাটে খুঁজে পায়। গত রাতে নিলয়বাবু ভয় পেয়ে যায়। তবে সে যখন পুলিশ স্টেশনে যায় তখন তার কাছে একটি রিপোর্ট আসে যে আগের দিন রাতে একটা ছেলে নিখোঁজ হয়েছে গ্রাম থেকে। আবার নিলয়বাবুকে যখন ছবি দেখানো হয়, নিলয়বাবু অবাক হয়ে যায়, কারণ সেই ছেলেটাই সেই আগের দিন রাতে চেয়ারে বসেছিল, যাকে ওই আগুনে পোড়া ছেলেটি হত্যা করে। নিলয়বাবুর মনে পড়ে যে প্রতি পূর্ণিমাতে একটি করে ছেলে গ্রাম থেকে উধাও হয়। তখন নিলয়বাবুর কাছে ব্যাপারটা পুরো স্পষ্ট হয়ে যায় যে সেই ছেলেগুলো যারা উধাও হয় তাদেরকে ওই ঘরে মারা হয়। তবে কে মারে? সে আগুনে পোড়া ছেলেটি কে? নিলয়বাবু ডিসাইড করে যে পরের পূর্ণিমায় সে নিজের আত্মসমর্পণ করবে। সে জানতে চায় যে কি হয়েছে। পরের পূর্ণিমাতে নিলয়বাবু আবার সেই স্কুল বাড়িতে যায়, এবং না চাইতেই নিলয়বাবু নিজেই সেই চেয়ারে গিয়ে বসে এবং অপেক্ষা করে কখন সেই ছেলেটি আসবে। এরপরই আগের পূর্ণিমার মতো একইভাবে সেই উপরের ঘর থেকে দাউ দাউ করে আগুনের শব্দ পাওয়া যায়, যেন কেউ পুড়ে মারা যাচ্ছে, এবং নিলয়বাবু প্রস্তুত হয়ে যায় যে এইবার সেই আত্মা আসবে তার কাছে। এবং বলা মাত্রই সেই ছেলের আত্মা ছুরি হাতে নিলয়বাবুকে মারতে এগিয়ে যেতেই নিলয়বাবু তাকে শান্ত করায়, বলে, দাঁড়াও, কে তুমি? কি চাও তুমি? কেনই বা এভাবে তুমি সবাইকে হত্যা করো? তখন সেই ছেলেটি জানায়, আমি সন্তোষ। আসলে আমি এসেছিলাম এই স্কুলে রিপোর্ট নিতে, কিন্তু যখন আমি দেখি স্কুলের স্টোর রুমে 5টি ছেলে ড্রাগ ডিলিং করছে, আমি তা দেখে আমার রিপোর্ট বানাই, এবং সেই রিপোর্ট পুলিশকে দেখাতে যেতেই সেই 5টি ছেলে আমাকে দেখে নেয় আর আমাকে বন্দি করে ফেলে। বন্দি করে আমাকে ওই ঘরেই ফেলে রেখে দেয়। আর কিছুক্ষণ পরে সে ওই পুলিশকে নিয়ে আসে, এবং ওরা 6জন মিলে আমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু আমি কোনোভাবে বেঁচে যাই। কিন্তু তারপর ওরা আমাকে একইভাবে পেটে ছুরি ঢুকিয়ে আমার হত্যা করে। আর এরপর থেকেই আমি স্কুল বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। আমি সবাইকে শেষ করে ফেলবো, কাউকে ছাড়বো না। নিলয়বাবু বলে যে এভাবে তোমার প্রতিশোধ কোনোদিনই সম্পূর্ণ হবে না। তুমি কাউকে এইভাবে হত্যা করতে পারো না, হয়তো তারা নিষ্পাপ, কিছুই জানে না। তুমি এভাবে কাউকেই হত্যা করতে পারো না। আমি তোমায় খুঁজে দেবো আসল অপরাধীদের, তোমার প্রতিশোধের ব্যবস্থা আমি করে দেবো। এতে তোমার আত্মার শান্তিও হবে, এবং এই স্কুল বাড়ি অভিশাপ মুক্ত হবে। এই কথা বলা মাত্রই সন্তোষ উধাও হয়ে যায়। নিলয়বাবু স্কুল বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরে। পরের দিন নিলয়বাবু আবার থানায় আসে, এবং সেই ঘটনার সময়কার হেড অফিসারকে থানায় ডাকে, এবং সেই 5টি ছেলেকে খুঁজে পায়, এবং এরপর সেই হেড অফিসার সহ ওই 5টি ছেলেকে তিনি বন্দি করেন, এবং আগামী পূর্ণিমায় আবার সেই স্কুল বাড়িতে রাতের বেলা তাদের নিয়ে যায়। আর সেই ছেলেটি
অর্থাৎ সন্তোষ নিজের প্রতিশোধ পূরণ করে। আর শেষে নিলয়বাবুকে একটা কথা বলে যে এখনও শেষ হয়নি, আমার আত্মার শান্তি তখনই হবে যখন আমার দেহ দাহ করা হবে। আর নিলয়বাবুকে সন্তোষ তার পুঁতে রাখা দেহর অবস্থান বলে দিয়ে যায়। নিলয়বাবু পরের দিনই ওই স্টোর রুমের তলা থেকে সন্তোষের দেহ উদ্ধার করে এবং তার দাহর ব্যবস্থা করে। এই কার্য সম্পন্ন করার পরেই সন্তোষের আত্মা তাকে এক ঝলক দেখা দেয় আর বলে, আমি অভিশাপ মুক্ত করে দিলাম এই স্কুল বাড়ি, আমি চলে যাচ্ছি, ধন্যবাদ দাদা। এবং এরই সঙ্গে সঙ্গে এই স্কুল বাড়ি অভিশাপ মুক্ত হয়। আবার রোজকার দিনের মতো সেখানে স্কুল চালু হয়, গ্রামের লোকরা এবার একটু শান্তি পায়। তবে এত আনন্দের মাঝেও নিলয়বাবুর মনে কয়েকটি প্রশ্ন থেকে যায় যে কেন যেখানে কোনো হেড অফিসার বা কেউ রাতের বেলা সেই স্কুল বাড়িতে ঢুকতে পারে না, সে কি করে চলে গেল এবং থেকেও ছিল? কেন শেষে সন্তোষ তাকে দাদা বলে চলে গেল? আর কেনই বা ওই ঘরের তালা তার সামনে খুলে পড়ে গেছিল? এই প্রশ্নের উত্তর নিলয়বাবু আজও খুঁজে যাচ্ছে। আজকের গল্পটি এতটাই। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, কারণ আমাদের নতুন নতুন ভিডিওর খবর সবচেয়ে আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্টেই আমি আমার ভিডিওতে থাকা ভুলগুলিকে শুধরে নেব। আবার আসবো আগামী শনিবার নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য স্টে আপডেটেড, স্টে টিউনড।